ভালোবাসার মানুষটাকে মেরে ফেলেছে। আমি সকালে উঠে দেখছি আমাদের এই বারান্দাতে মানে এরকম ফোঁটা ফোঁটা রক্ত পড়ে রয়েছে। কে এখান দিয়ে সাদা কাপড় পরে হেঁটে যাচ্ছে, এইখানে নাকের এখানে, তারপর কপালের এখানে এরকম না। আমি ঘুম থেকে উঠে দেখছি যে কেউ একটা খুবলে নিয়েছে মাংসের মতো। তো আমাদেরকে আবারও ধাক্কা মেরে ফেলে দাও। তো একবার এমনভাবে ধাক্কা মারা হয়েছিল মাকে, তুমি বলো সেটা যে তোমার মাথাটা কিরকমভাবে ফেটে গেছিল। আমার মাথা ফেটে। তখন একটা হাসির আওয়াজ আর একটা তারপর কিরকম একটা কান্নার অদ্ভুত টাইপের আওয়াজ আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে। হাই এভরিওয়ান, আজকে আমি ভিডিওটা করতেই চাইনি, আমার মা ফোর্স করলো বলে আমাকে ভিডিওটা করতে হচ্ছে। আজকে আমি তোমাদের সাথে আমার লাইফের ঘটে যাওয়া কিছু এক্সপিরিয়েন্স, যেটা এখনও ঘটছে বলতে পারো, সেটাই শেয়ার করতে চাই, যাতে তোমরাও আমাকে সাজেস্ট করতে পারো এরপর আমার কি করা উচিত। আমার এই প্রবলেমটা স্টার্ট হয় 2018 জানুয়ারি মাস থেকে। আমরা মুসৌরিতে ঘুরতে গেছিলাম। এবার আমরা যে হোটেলটায় ছিলাম, আমার হোটেলটার নাম মনে পড়ছে না এই মুহূর্তে। আমাদের দুটো রুমের দরকার ছিল, কিন্তু ওই সিজনটায় প্রচুর ভিড় হয় বলে আমরা একটাই রুম পেয়েছিলাম। আর যে পাশের রুমটা, ওই রুমটাতে কাজ হচ্ছিলো, আমাদেরকে বলা হয়েছিল। আর ওনার একটা সত্যি কথা বলেছিলেন আমাদেরকে, যে ওই রুমে কেউ একজন মারা গেছিলো 4-5 বছর আগে, তো এখন আর কোনো রকম প্রবলেম নেই, সেই জন্যই কাজ হচ্ছে। তো ঠিক আছে, আমরা একটা রুমে ম্যানেজ করে থেকে যাই। এবার রাত 2টো বাজে, তখন 2টোই হবে না, হ্যাঁ, রাত তখন 2টো বাজে, তখন আমরা আওয়াজ পাই যে দেওয়ালে পেরেক ঠোকার মতো একটা আওয়াজ হচ্ছে। তো এবার অত রাতে কে পেরেক ঠুকবে বা কোথায় বা কাজ হবে? এত রাতে তো কোনো মিস্ত্রি কাজ করবে না। আমরা ভাবি যে কোথাও হয়তো বাইরে কাজ হচ্ছে, তো আমরা তখন ঘুমিয়ে পড়ি। আবার সেম ওই রকম আওয়াজ হয়, তখন আমার বাবা বাইরে বেরিয়ে যায়, গিয়ে দেখে যে কেউ কোথাও নেই। তো তখন আবার রুমে রিটার্ন করে। আবার আমরা যখন মানে ঘুমোতে যাব, তখন আবার সেম আওয়াজ। তখন আমি আমার বাবা মা তিনজনই বাইরে যাই, গিয়ে দেখি যে তখনও কেউ কোথাও নেই, পুরো অন্ধকার। আর আমাদের পিছন দিয়ে না কেউ একটা পুরো বোঝা গেল যে চলে যাচ্ছে, আর গায়ের মধ্যে থেকে একটা ঠান্ডা ঠান্ডা কীরকম একটা ফিল হলো। তারপর আমরা যেই মুহূর্তে রুমে ঢুকতে যাব মানে ভয়তে, তখন একটা হাসির আওয়াজ আর একটা তারপর কীরকম একটা কান্নার অদ্ভুত টাইপের আওয়াজ আমার এখনও গায়ে কাঁটা দিচ্ছে বলতে গেলে। মানে যেরকম আমাদের পরিস্থিতিটা সেই মুহূর্তে ছিল, যে আমরা যে কাউকে ডাকবো, আমাদের সেই মেন্টাল কন্ডিশন বা মাথায় কিছুই ছিল না। তো আমরা তখন রুমে ঢুকে যাই। এবার ঢুকে যাওয়ার পর কোনো রকমে আমরা সেইভাবে রাতটা কাটাই। এবার সকালে যখন আমরা ওনাদের সাথে কথা বলি, কমপ্লেন করি, তো ওনারা তখনও নানাই বলছিলেন যে এখন কিছুই নেই, কিছুই হচ্ছে না। তো আমরা তখন ওখান থেকে বেরিয়ে এসে একটা রুম অন্য হোটেলে যাই। তো সেখানে আমরা থাকি। সেটা আমরা যেটা প্রথমে ছিলাম সেটা অফবিট একটা লোকেশন ছিল, কিন্তু আমরা তারপর যেখানে গিয়ে থাকি সেখানে সবাই ছিল, মানে কোনো রকম প্রবলেম হয়নি। তো আমরা কোনো রকমে ট্যুরটা কমপ্লিট করে ফিরে আসি। তো ফিরে আসার 1 দিন না 2 দিন পর থেকে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর হতে স্টার্ট করে। তো ঠিক আছে, তো এখনও কোনো রকম প্রবলেম হয়নি, তো আমরা ভেবেছিলাম এটা নর্মাল। তারপর মানে আমার এমন সিচুয়েশন হয়েছিল, আমার মনে হচ্ছিল আমার পাশে কেউ বসে রয়েছে। মানে আমি ওয়াশরুমে পর্যন্ত যেতে পারছিলাম না, এমন কন্ডিশন হয়েছিল। এই যে রুমটাতে আমি এখন ভিডিও করছি, এই রুমেও আমি একা থাকতে পারতাম না। আমার মেন্টাল কন্ডিশন এমন জায়গায় পৌঁছে গেছিলো। এমনকি আমার মা আমাকে খেতে দিত, টেবিলে খাবার রেখে আসতো, গিয়ে দেখতো যে কোনো না কোনো খাবার সেখান থেকে মিসিং। কিন্তু আমাদের বাড়িতে এমন কেউ ছিল না যে গিয়ে ওখানে খাবার খেয়ে নেবে বলে। তো তাও কী বলবো, মানে সেখান থেকেও আমরা পুজো করে আমরা ঝাড়িয়ে করে তাও ঠিক হয়েছিল কিছুদিন। তারপর আবার সেই সেম প্রবলেমটা আমার মধ্যে ফিরে আসে। আমি দেখি রাত হলে আমাদের বাড়িটা অনেক পুরনো, এখন যেরকম রং করা তখন এরকম রং করা ছিল না। তখন সেই যেরকম পুরোনো দিনের বাড়ি হয় সেরকম বাড়িটা ছিল, রং চটা এরকম। মানে তখন আমরা ছাদেও আওয়াজ পেতাম কেউ নুপুর পরে হেঁটে যাচ্ছে। তারপর রান্নাঘরে যে বাসনগুলো আমাদের থাকতো, আমাদের তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, তো একটা গামলার মধ্যে সব বাসনগুলো থাকতো। সেই বাসনগুলো রাত্রিবেলা পড়ছে, মানে কেউ ফেলে দিচ্ছে ধাক্কা মেরে রীতিমতো। কেউ আমাদের
এই মানে ব্যালকনি দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমরা ফিল করছি, মানে যখন বেরোচ্ছি তখন পুরো মনে হচ্ছে যে আমাদের কেউ ধাক্কা মেরে এরকম সরিয়ে দিচ্ছে। তো তারপর তো এইভাবেই গেল। তারপর যখন আমরা ঘুম থেকে উঠতাম আমাদের এইখানটা পুরো আঁচড়ের দাগ থাকতো, পুরো হচ্ছে রক্তে লাল হয়ে থাকতো। তারপর এই হাতে, আমার মায়ের মুখে হতো, পিঠের হতো, আমার বাবারও সেম প্রবলেম হচ্ছিলো এরকমভাবে গলা টিপে ধরতো, মানে বুঝতে পারতাম যে কেউ গলা টিপে ধরছে, আমি ছাড়াবার চেষ্টা করতাম কিন্তু ছাড়তো না। একদিন এমন হয়েছিল যে আমি শ্বাস আটকে গেছিলো আমার। তারপর মানে আমার নিজের মধ্যে এমন কিছু হয়ে গেছিলো না, যেটা মা আমাকে বলেছে, সেটা কারণ আমি মানে আমার তো ওইগুলোর মনে থাকে না, মানে আমি টেবিলটাকে না এক হাতে উল্টে দিতাম, তারপর এক হাতে আমি এরকমভাবে খাটটাকে তুলেছিলাম, তারপর আমি বালিশ ফালিশ সব ছুঁড়ে ফেলে দিতাম, আমি খালি বলতাম যে আমাকে ওকে এনে দাও, ওরা আমার ভালোবাসার মানুষটাকে মেরে ফেলেছে, আমি যেরকম করে ওদের শাস্তি চাই, নাহলে আমি এখান থেকে কিছুতেই যাব না। তারপর তো মসজিদে গিয়ে ঝাড়ফুঁক করে তারপর বাড়িতে এনে সব কিছু করে মাদুলি বাদুলি পরিয়ে তারপর ওগুলো ঠিক হয়েছে। তারপরে আমরা যে পাড়াতে থাকি তার পাশের পাড়াতেই হচ্ছে কবরস্থান। এখন তো তাও অনেক ঠিক হয়ে গেছে, ওখানে এখন মা কালী, মহাদেব আর বজরংবলীর মন্দির আছে, কিন্তু সেই মুহূর্তে সেখানে কিছুই ছিল না, সেখানে শুধু কবরস্থান ছিল আর বাঁশবাগান ছিল আর পুরোই অন্ধকার ছিল। কিন্তু আমাদেরকে যখন যেতে হতো ওই একটাই রাস্তা যাওয়া আসা করার জন্য, আর আমার রাস এতটাই হালকা যে আমি যেখানেই যেতাম আমার সেটা প্রথমেই আমার ওপরে এফেক্ট করতো। আমার মা গেলেও কিন্তু মা বাবার ওপর কোনো প্রবলেম হতো না। তো আমি বাড়ি আসার পর ফিল করছিলাম যে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে এই গরমের মধ্যেও, আর তারপর জ্বর আসছিল, আমাকে ডক্টর দেখানো হয়, আমাকে জ্বরের মেডিসিন দেওয়া হয়, আমার কোনো কিছুতেই জ্বর কমছিল না। তো তারপরও আমি সেই মুহূর্তেও ফিল করছিলাম যে আমার পাশ দিয়ে কিছু একটা চলে যাচ্ছে। আমার তখন কিন্তু আমার মাও সেটা বুঝতে পেরেছে, কারণ আমার মা নিজেও একবার দেখেছিল কাউকে যেরকম সাদা কাপড় পরে চলে যেতে। তারপর আমি আমরা যেখানেই যাচ্ছি আমাদের পিছন পিছন যাচ্ছে, আমরা কোনো খাবার খেতে গেলে আমাদের পিছন থেকে চেয়ারটাকে সরিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু ঘরে সেই মুহূর্তে আমার বাবা যখন অফিস থাকতো আমার মা আর আমি ছাড়া কিন্তু কেউ থাকতো না। তো এরকম করা হতো আমাদেরকে, আবারও ধাক্কা মেরে ফেলে দেওয়া হতো। একবার এমনভাবে ধাক্কা মারা হয়েছিল মাকে, তুমি বলো সেটা যে তোমার মাথাটা কিরকমভাবে ফেটে গেছিল। আমার মাথা ফেটে ফেটে মানে রক্ত বেরিয়ে গেছিল। কিন্তু আমি কিন্তু কোনো ধাক্কা মারিনি, আমি কিন্তু আমার ঘরেই ছিলাম, কিন্তু মায়ের ওরকম হয়েছিল, আমার মা চিৎকার করছে, আমি সেই মুহূর্তে দৌড়ে গিয়ে দেখি ওই রকম অবস্থা, বাড়িতে কেউ নেই যে মাকে নিয়ে যাবে। তো তারপরেও মানে আমরা সেখান থেকেও যে আমি তারপর ওখান থেকে ট্রমাটাইজড হয়ে গেছিলাম যে আমাকে মানে আমি যে কীভাবে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম সেটা আমার বাবা মাই একমাত্র জানে। তো তারপরেও আমার শ্বশুরমশাই যখন মারা গেল, শাশুড়ি মা ওই ঘরে একা থাকতো, আমরা গ্লাসে জল দিয়ে আসতাম, পরের দিন গিয়ে দেখতাম জলের গ্লাস সব উল্টে পড়ে রয়েছে, তারপরে জামা কাপড় সব ওলট পালট হয়ে রয়েছে। এবার মানে মোমবাতি জ্বালিয়ে দিয়ে এলে সে মোমবাতি দেখতাম ভেসে ভেসে যাচ্ছে, সেই হাওয়ায় ভেসে যাওয়ার মতো। কিন্তু ওখানে কেউ মানে অন্য কোথাও দিয়ে ঢোকার মতো কোনো স্কোপ ছিল না, বললো না। আর আমার না মানে যখন দাদু আমাকে প্রথমে সহ্য করতে পারতো না, সত্যি কথা বলতে, যেহেতু আমি মেয়ে হয়েছি বলে, তো সেটা পরের কথা, সেটা নিয়ে আমি এখন যদি বলতে চাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আমি এই ফ্যামিলিতে 40 বছর পর এসেছি। না 40 নয়, 50 বছর। হ্যাঁ, এই ফ্যামিলি বলছি, বংশে 50 বছর পর আমি একটা মেয়ে এসেছি। তবুও আমি যেহেতু মেয়ে ওই জন্য আমাকে কেউই পছন্দ করতো না, কিন্তু শেষের দিকে আমার দাদু আর আমাকে মানে নিজের দিদির মতো আর আমার মাকে মানে নিজের মায়ের মতো দেখতো। এবার আমি পড়তে গেছিলাম, তো আমার বাবা আমাকে ফোন করেছিল যে এরকম দাদুর খুব শরীর খারাপ, দাদু ভাইয়ের, তো তুই তাড়াতাড়ি ফিরে আয়। আমি ভেবেছিলাম যে মানে যেরকম এর আগেও করেছিল শরীর খারাপ, তো আমি ওটাই ভেবেছিলাম, তো আমি বললাম ঠিক আছে আমি আসছি। তো আমি আসার পর দেখি দাদুর কন্ডিশন খুবই খারাপ, আমি ভেবেছিলাম যে দাদু হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু দাদু তখনও ঠিক ছিল, মানে তাও তো মানে নিঃশ্বাস নিতে পারছিল। আর দাদু যখন মারা গেল তখন ভোর 5টা না, হ্যাঁ 5টার সময় আমার কাকা অফিসে ছিল, তো কাকা আসার পর কাকাকে দেখে মারা গেছিল। তো মেয়েদের তো শুনেছি শ্মশানে যেতে নেই, কিন্তু
এবার আমি শ্মশানে গেছিলাম আমার দাদুর সাথে। আর সব থেকে বড় কথা, মারা যাওয়ার পর বলে না যে মুখে জল দিতে হয়, সবাই জল দিয়েছিল আমাদের ফ্যামিলির। মানে আমি তখন অনেকটাই ছোটো ছিলাম, আর আমার মেন্টাল কন্ডিশন এরকমই ছিল যে আমি খালি দাদুকে বলেছিলাম যে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছো। সেই জন্য আমি দাদুকে জলটা পর্যন্ত দিইনি, কিন্তু আমি দাদুর সাথে শ্মশানে গিয়ে দাদুর পাশেই বসেছিলাম। তো ভালো কথা, দাদুর মুখ আপনি হয়ে যাওয়ার পর যখন আমরা ফিরে অনেক কিছু রিচুয়ালস থাকে না, তো সেগুলো করার পরে যখন আমরা রাত্রে যখন শোয়ার পর দেখি যে কেউ একজন সাদা পাঞ্জাবি পরে রীতিমতো এখান দিয়ে হেঁটে যাচ্ছে। এবার রান্নাঘরে আমরা ভয়তে যাইনি, তখন 12টা 12:30 বাজার ওদিকটা না আমাদের পুরোই অন্ধকার, মানে ওই রান্নাঘরের ওদিকটা। তো তখন না কেউ মনে হচ্ছে যেন খাবার নিয়ে খাচ্ছে, আমরা পুরো ঘর থেকে শুনতে পাচ্ছি, কিন্তু আমরা বেরোবো যে সেই সাহসটা নেই। তারপর আমরা এই রুমে, আমি, আমার মা, আমার বাবা ছিল, আম্মাকেও নিয়ে চলে এসেছিলাম, কারণ আম্মা ওই রুমে আম্মাকে রাখা হয়েছিল, কিন্তু আম্মাকে না মনে হচ্ছিল যেন কেউ ধাক্কা মেরে নিয়ে যাচ্ছে বা তার কাছে টেনে আনছে। তো আম্মা চিৎকার করে উঠেছিল। তো আমরা এখানেই 4জনে ছিলাম। তো তারপর মনে হলো যেন আমাদের এই রুমের মতো দরজা কিন্তু লক করা ছিল, কেউ যেন একটা ঢুকে পড়ছে, ঢুকে এবার রীতিমতো আমাদেরকে ঘরের মধ্যে সে মানে এত উপদ্রব করছে, মানে বোঝাতে পারবো না, মানে সমস্ত জিনিসপত্র ফেলে দিচ্ছে, মানে পাশে বুঝতে পারছি যে কেউ শুচ্ছে। এবার আমার মাথার মধ্যে না কেউ একটা হাত বোলাচ্ছে, এবার আমার মা না ঘুমিয়ে পড়েছিল ততক্ষণ। আমি মাকে জিজ্ঞেস করছি যে মা তো কোনো সাড়া দিচ্ছে না, কারণ মা তো ঘুমোচ্ছে। ঘুরে দেখি আমার মা ওইদিকে পাশ ফিরে শুয়ে, আর আমার আম্মা এদিকে পাশ ফিরে, আমি মিডিলে শুয়েছিলাম। তো সেই মুহূর্তে আমি যেভাবে চিৎকার করে উঠেছিলাম, তো তারপর দেখছি যে আমার এরকমভাবে কেউ আমাকে জড়িয়ে শুয়েছিল। আমার দাদুভাই লাস্টে বললাম খুবই ভালোবাসতো আমাকে, ছেড়ে থাকতে পারতো না। তারপরে বুঝতে পারলাম যে ওটা আমার দাদু, মানে ওই রাতটা যেভাবে আমরা কাটিয়েছি, সকালে উঠে দেখছি আমাদের এই বারান্দাতে মানে এরকম ফোঁটা ফোঁটা রক্ত পড়ে রয়েছে। কারোর কিছু হয়নি। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কিছু হয়েছে বা কোথাও কেটে গেছে, আমার আম্মাকে বাবাকেও জিজ্ঞেস করেছিলাম। আর আমার দাদুর না প্রচণ্ড রাগ ছিল, মানে আমার কাকার সাথে যখনই আমার দাদুর ঝগড়া হতো, আমার দাদু কাঠারি দিয়ে দাদুর মাথা ফাটিয়ে ফেলেছিল। এবার আমি সেটা জানতাম না, আমি অনেকটা পরে শুনেছিলাম। তো এবার সেই রক্তগুলো না আবার দেখি যে এই বারান্দার মধ্যে পড়ে, তখন বুঝতে পারলাম যে তার মানে আমার দাদুই এসছিল। তারপর মিষ্টি দেওয়া হতো, সেই মিষ্টিগুলো খেয়ে এবার দেখতাম যে এই রান্নাঘরে যে সিঙ্ক আছে, ওই সিঙ্কে গিয়ে বাসনগুলো মেজে আবার পরিষ্কার করে রেখে দেওয়া। কিন্তু আমার মা কিচ্ছু করেনি না, আমার কথা তো আমি বাদে দিলাম, কারণ উনি করেন না ওসব। তো এটা তো একটা গেল। তারপরে এই পরিস্থিতি থেকেও আমাদের বেরোতে বেরোতে মিনিমাম 1 মাস লেগে গেছিলো। তারপর আমার দিদা যখন মারা যায়, তো দিদা তো দাদুর অনেকটা বছর, 6 বছর পরে যেন মারা। হ্যাঁ, আমার দাদু যখন মারা গেছে, সব থেকে একটা বড় কথা, আমার দাদা মানে জেঠুর ছেলে, তো ওর মামার বাড়ির দাদু, তারপরের দিন মানে ওরা খুব ভালো বন্ধু ছিল, পরের দিনই তো মারা গেছিলো। পরের দিন না, তাহলে 10 দিনের পর। 10 দিন পরে না, 3-4 দিন পরে, অতদিনও লাগেনি। 10 দিন 10 দিন 10 দিন পরে তো আমার দাদার দাদু, মামার বাড়ির দাদু মারা যায়। তারপরে আমার ভাইয়ের দাদুও মারা যায়, মানে কি অদ্ভুতভাবে। ওর কদিন পর, ওরও 10 দিন পর, মানে এরকম পুরো 10 দিন পরে মারা গেছে। মানে ব্যাপারটা পুরোই অদ্ভুত, আমরা নিজেরাই বুঝতে পারিনি, মানে এতটা টান যে আমার দাদু প্রথমে দাদার দাদুকে নিয়ে গেছিলো, মানে মামার বাড়ির দাদুকে, তো আর তারপর ভাইয়ের মামার বাড়ির দাদুকে নিয়ে গেছিলো। তো মানে এই মানে একটা অসুচ কাটাতে না কাটাতে আরও 2টো অসুচ, মানে এই কন্ডিশনটা যে আমরা কীভাবে ফেস করেছি সেটা আমরাই জানি। তারপর তো আমার দিদা মারা গেল, মানে যখন দাদু মারা গেছিলো তখন আমার এইচএসের 1 সপ্তাহ আগে হবে। হ্যাঁ, তখন আমাকে পড়তে যেতে হয়েছিল ওই অবস্থাতে, কিছু করারও ছিল না, কারণ আমাকে তো আমার রেজাল্টটাও ভালো করতে হবে, আর যেটা চলে গেছে সেটা তো আর আমি ফিরে পাবো না। আর তারপর আমার মা যখন মারা গেল,
তার আগের দিন আমি দেখলাম যে এখান দিয়ে কে হেঁটে একটা সিঁড়ির ওপরে যাচ্ছে সাদা সাদা শাড়ি শাড়ি পরা। পরে। আর আমাদের বাড়িতে এরকম কেউ নেই না, সাদা শাড়ি পরবে। আমি আবার এসে ওকে মেয়েকে জিজ্ঞেস করলাম যে কি রে তুই কি ওখানে গেছিলি আর ওদিকে? আমার তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি মানে উঠতেও পারবো না, কারণ ওটা একটা অন্য ইনসিডেন্ট, আমি বলতে চাই না। আমার চোখ দুটো পুরো নষ্ট হয়ে গেছিলো, তো আমি পাস্টে একদম বিশ্বাসী নেই, সেই জন্য আমি শেয়ার করবো না এখন। তারপর আমার মনটা খুব খারাপ লাগছিল, ওই জন্য ভাইকে আবার ফোন করলাম যে ভাই মা কীরকম আছে। বলছে মা তো এখন ভালো আছে। এবার যাই হোক রাত্রিটা কাটলো, পরের দিন সকালবেলা আবার ভাইয়ের বউ ফোন করেছে, করে বলছে যে ছোটি মায়ের শরীরটা ভালো নয়, এক্ষুনি আসুন। এবার আমাদেরকে ওই পরিস্থিতিতেই চলে যেতে হয়েছিল, আর বাবা অফিসে গেছিল, জানাবো যে সেই সময়টুকু আমরা পাই না। তো এবার গিয়ে দেখি আমার দিদা মারা গেছে। এবার আমার মামার বাড়িটা না গ্রামে, মানে যেখানে রাত্রি 6টা, রাত্রি বলছি সন্ধ্যে 6টার পরেই পুরো ফাঁকা হয়ে যায়। মামার বাড়ির পিছনেই বাঁশ বাগান আর সামনেই একদম পুকুর। আর আমার মামার বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই। না এই দুটো বলছি, মানে এইটুখানি এগিয়ে গিয়ে একটা রাজবাড়ি, যারা এখন আর ওখানে কেউই থাকে না, সবাই কলকাতাতেই থাকে, শুধু একজন কেয়ারটেকার আর ওনার ফ্যামিলি থাকে না, থাকে। তো এবার আমাদের মানে দিদার সব কাজ বাজ সেরে, তো আমাদের বৃষ্টিও হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এবার আমাদেরকে মামা বলে থাকতে, মামারা তো আমরা থাকি না, তো চলে আসি। এবার বাড়িতে, এবার ওখানে না ওরা কেউ মানে রাতে ঘুমাতে পর্যন্ত পারেনি, কারণ ওরা দিদাকে পুরো দেখতে পায়। এবার দেখেছে পুরো মানে সামনে বসে রয়েছে এরকমভাবে। এবার দিদা হেঁটে যাচ্ছে, ওই পরিস্থিতিতে কি করে মানুষ ঘুমাবে? তো আমরা যেখানে বাড়িতে চলে আসি, কিন্তু আমরাও সেম দেখতে পাই, মানে আমাদের এবার দিদা না ছিল ওখানে, আমার মেজো মাসি ছিল ওখানে। তো আমরা যখন বাড়িতে আসি, এবার আস্তে আস্তে অনেকটা রাতও হয়েছে, তখন মানে 10টা সাড়ে 10টা কি 11টা 5 বড় মনে নেই এক্স্যাক্টলি টাইমটা। তো এবার আমরা যে রুমটাতে শুই, মানে এই রুমটা আমাদের, তো এখানে না দেখতে পাই যে কেউ একটা হেঁটে যাচ্ছে সাদা শাড়ি পরে। তারপর অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে, মানে যেগুলো বোঝাতে পারবো না। তারপর পুজোর আগে ছিল না, পুজোর সময়তেই ছিল, পুজোর সময়তেই ছিল ওই ষষ্ঠী এরকম দিন। তো এবার মায়ের কন্ডিশনও ঠিক না। এবার কি বলবো, মানে এবার ওইখানে আওয়াজ হচ্ছে, এবার কেউ নেই কোথাও কিছু, মানে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, আওয়াজ শুনছি, তারপর ফিল করছি, এবার পাশে কেউ রয়েছে ওরকম ফিল করতে পাচ্ছি। তারপর একটা আমার দিদার নুপুর পরতো, তো ওরকম নুপুরের একটা আওয়াজ আসছে। তারপর দিদার হাতে চুড়ি থাকতো একটা, সবসময় মনে হতো চুড়ি পরে, সবসময় মনে হতো না চুড়ি পরে আবার কি হাঁটে, না না চুড়ি পরে মানে যাচ্ছে, এরকম চুড়ির আওয়াজ হতো, চুড়ির আওয়াজ হতো, ওরকম আওয়াজ হতোই, ওটা আওয়াজ হতো না। হচ্ছে। তারপরে আমাদের ছাদে এরকম নুপুরের আওয়াজও হতো। এবার আমার মা ছাদ থেকে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এবার মা একদিন পুজো করতেও গেছিল, মা এবার এসে বলছে, মানে মা নিজে দেখেছিল। তুমি যে কি দেখেছিলে? আমি দেখেছিলাম যে এরকম ছাদের ওপর দিয়ে, মানে আমি ঠাকুর ঘরে বসে আছি তো পুজো করছি, আর মনে হচ্ছে যেন এখান দিয়ে কেউ চলে গেল। হ্যাঁ, চলে গেল। এবার মা খুব ভয় লেগেছিল, আমি আবার তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে মা নেমে এসে চিৎকার করছে। এবার তখন 6:30 7টা বাজে। তারপরে না ওইভাবেই আমাদের কাটছিল তখন, মানে তখন আবার ওরকম হচ্ছিল যে গা মানে এরকম চিড়ে দেওয়ার মতো। এবার এমন একটা দিন গেছে যে আমি রাস্তা ক্রস করতে গিয়ে সামনে গাড়ি চলে এসছে। তো এবার আমি জানি না ওটা তখন আমাকে কে বাঁচিয়েছে। এবার আমি দেখছি যে মানে আমার পুরো হাতটা টেনে ধরেছে পিছন থেকে, যাতে না আমার কিছু হয়। আমি ঘুরে দেখছি যে কেউ নেই কোথাও, কিন্তু আমাকে বাঁচিয়েছে। তো এরমভাবেই চলছিল। তারপর অনেক কিছু ঘটেছে। আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে সাইকেলে বাবা যাচ্ছিল একটু, তো তখন সাইকেল নিয়ে পড়ে যায়, সামনে লরি আর বাস চলে আসে, কিন্তু আমার বাবার কিচ্ছু হয় না, আমার বাবা পুরো বেঁচে যায়। ওরমভাবে বাবাকে বাঁচিয়ে দেয়, হাতে পায়ে একটুখানি লেগে গেছিলো আর কি। তো তারপরে এইভাবে আমাদের সিচুয়েশান আবারও একবার আমরা একটা স্টেপ পার করি, তো সব কিছু নর্মাল হয়ে গেছিলো। কিন্তু রিসেন্ট আমার সাথে আবার 1 সপ্তাহ ধরে আবার এরকম ইনসিডেন্ট হচ্ছে। আমি বুঝতে পারছি না কী হচ্ছে। আমি যেখানেই যাচ্ছি আমি ফিল করছি আমার সাথে সাথে কেউ যাচ্ছে। এই গরমের মধ্যেও মনে হচ্ছে আমার পাশে কেউ একটা বসে আমার গায়ে হাত বোলাচ্ছে, এরকম পুরো টাচ করছে, সেটা তো আমি ফিল করতে পারবো যে কেউ একটা হাত দিলে, কিন্তু কেউ কোথাও নেই। তারপর এগুলো দেখা, হ্যাঁ, এই যে ছড়ে যাও। হ্যাঁ, তারপর আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না,
এইখানে নাকের এখানে, তারপর কপালের এখানে এরকম না, আমি ঘুম থেকে উঠে দেখছি যে কেউ একটা খুবলে নিয়ে যেন মাংসের মতো। তো কেউ তো আর পাগল নয় যে আমার সাথে এরকম করবে। আর আমার রুমে আমি আমার মা বাবা থাকি, আমার মা বাবা তাদের মতো থাকে, আমি আমার মতো ঘুমাই। আর তারা পাগল, আর আমি নিজেও পাগল নই যে আমি এগুলো আমার সাথে করব। তো এইগুলো আমার সাথে রিসেন্ট হয়েছে। তারপরে আমি মানে একটা ফিল করতে পারছি, মানে যেটাকে তোমরা বলো ব্যাড টাচ, ফিজিক্যাল অ্যাটাচ, তো ওরকম না মানে আমার সাথে একটা হচ্ছে, আমি পুরো ফিল করতে পারছি। কিন্তু আমি যখন ঘুরছি আমার পাশে কেউ কোথাও নেই। তারপর আমি যখন খেতে যাচ্ছি আমার পাশে যে চেয়ারটা, আমি বুঝতে পারছি কেউ একটা বসে রয়েছে। তারপর এখান থেকে হেঁটে যাচ্ছে, এবার চুলটাকে পুরো রকম আমি টেনে ধরছে, আমি চুলের মুঠিটাকে, যেটা আমার প্রচণ্ড পেন হচ্ছে, এখানে এখনও ব্যথা। ইভেন কালকে রাতেও আমাকে এরকমভাবে যখন টাচ করা হয়, আমি ঘুরে দেখছি আমার পাশে কেউ নেই। আমার মা তখন ঘুমাচ্ছিল, মাকে ডাকতে পর্যন্ত পারিনি। তো এরকম আমার সাথে এখন ইদানিং আমার এরকম ইনসিডেন্ট ঘটছে। তো আমি এটা এখন আর বেশি কিছু বলতে পারছি না। আমি এখন পর্যন্ত যে নিজেকে ঠিক রেখেছি, মানে ঠিক আছি, তোমাদের সামনে আমি বসে আছি, সেটাই আমার জন্য অনেক। তো আমি আর ভিডিওটা এখন এই মুহূর্তে বড় করতে পারছি না, কারণ ভিডিওটাতে যদি আমি আবার বড় করি তাহলে এমনি অনেকটা বড় হয়ে গেছে, আমাকে এখন এডিট করার সময় অনেক কিছুই কাট করতে হবে। তো এইভাবে চলছে, জানি না আমার এরপর কি করা উচিত। তোমাদের সাথেও যদি এরকম কোনো ইনসিডেন্ট ঘটে থাকে বা ঘটছে এখনও, তোমরাও আমাকে প্লিজ কমেন্ট করো আর আমাকে সাজেস্ট করো আমার এরপর কি করা উচিত। তো চলো, তোমরা যদি জানতে চাও যে এরপর আরও কী কী ঘটছে বা আমি আরও কী ঘটেছে, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। তো চলো।